আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন যে শক্ত মাটির উপর আমরা এত ভরসা করে দাঁড়িয়ে থাকি, সেটা হঠাৎ করে কেন থরথর করে কেঁপে ওঠে? ভূমিকম্প আসলে কিভাবে হয়? চলুন আজ এর পেছনে কারণটা সহজ করে জেনে নেওয়া যাক। প্রশ্নটা তো মাথায় আসেই, তাই না? যে মাটিটাকে এত স্থির, এত মজবুত মনে হয়, সেটা হঠাৎ করে কেন এমন আচরণ করে? এই রহস্যের পেছনে যে দারুণ একটা বিজ্ঞান কাজ করছে, আজ আমরা সেটাই দেখব। আর এর উত্তরটা কিন্তু ভূপৃষ্ঠে নেই। উত্তরটা লুকিয়ে আছে আমাদের পায়ের অনেক অনেক নিচে, পৃথিবীর গভীর ভেতরে। আমরা বাইরে যা দেখি তার আসল কারণটা তৈরি হয় সেখানেই। সবার আগে আমাদের এই গ্রহটাকে একটু অন্যভাবে দেখতে হবে। পৃথিবীটা আসলে একটা অখণ্ড গোলক নয়, বরং অনেকগুলো বিশাল পাজেলের টুকরোর মতো। হ্যাঁ, ঠিকই শুনছেন। আমরা যেটাকে একটা গোটা পৃথিবীর ভূপৃষ্ঠ বলে জানি, সেটা আসলে একটাই খণ্ড নয়, এটা অনেকগুলো আলাদা আলাদা বিশাল খণ্ডে বিভক্ত। আর বিজ্ঞানের ভাষায় এই বিশাল পাজেলের টুকরোগুলোকেই বলা হয় টেকটনিক প্লেট। পৃথিবীর বাইরের স্তরটা এই প্লেটগুলো দিয়েই তৈরি, আর এদের নড়াচড়াই হলো সবকিছুর মূলে। কিন্তু এই প্লেটগুলো কিভাবে ভূমিকম্প ঘটায়? এর উত্তরটা হলো একটা দীর্ঘ সময় ধরে তৈরি হওয়া প্রচণ্ড চাপ। এটা একটা স্লো মোশন ড্রামার মতো। দেখুন, এই প্লেটগুলো কিন্তু এক জায়গায় স্থির হয়ে বসেনি। এগুলো খুব ধীরে, মানে বছরে মাত্র কয়েক সেন্টিমিটার, কিন্তু অনবরত নড়াচড়া করছে। আর এই নড়াচড়ার সময়ে এরা একে অপরের সাথে ধাক্কা খায়, ঘষা খায়। এই প্রক্রিয়াটা একটু ভালো করে বোঝা দরকার। যখন দুটো প্লেট একে অপরের গায়ে ঘষা খায়, তখন ঘর্ষণের কারণে তাদের সংযোগস্থলে অসংখ্য চাপ তৈরি হতে থাকে। মাটি কিন্তু এই চাপটা একটা সীমা পর্যন্ত ধরে রাখার চেষ্টা করে, কিন্তু যখন সেই চাপ সহ্যের সীমা ছাড়িয়ে যায়, তখন হঠাৎ করে প্লেট দুটো পিছলে যায় আর আটকে থাকা সমস্ত শক্তি এক ঝটকায় বেরিয়ে আসে। আর ঠিক ওই মুহূর্তেই জন্ম হয় একটা ভূমিকম্পের। চলুন দেখি এই শক্তি বেরিয়ে আসার পর ঠিক কী ঘটে। তার মানে ভূমিকম্প আসলে আর কিছুই না, টেকটনিক প্লেটগুলোর মধ্যে জমে থাকা বিপুল পরিমাণ শক্তির হঠাৎ মুক্তি। ওই যে প্লেটগুলো পিছলে গেল, সেই মুহূর্তে শক্তিটাই চারদিকে ছড়িয়ে পড়ে। মাটির গভীরে ঠিক যে পয়েন্টটা থেকে এই শক্তিটা প্রথম বের হয়, মানে ভূমিকম্পের আসল উৎপত্তিস্থল, সেটাকে বলা হয় ফোকাস। আর সেই ফোকাসের ঠিক সোজাসুজি ওপরে, ভূপৃষ্ঠের ওপরের যে জায়গাটা, সেটাকে বলা হয় এপিসেন্টার বা উপকেন্দ্র। তাহলে পার্থক্যটা একদম পরিষ্কার, তাই না? ফোকাস হলো মাটির গভীরে থাকা আসল উৎস, আর এপিসেন্টার হলো ভূপৃষ্ঠের ওপরের সেই জায়গাটা, যেটা খবরের কাগজে বা টিভিতে দেখানো হয়। আর যেহেতু এপিসেন্টারই ভূপৃষ্ঠের ওপর উৎসের সবচেয়ে কাছের বিন্দু, তাই সাধারণত এখানেই কম্পনের তীব্রতা সবচেয়ে বেশি অনুভব করা যায়। ব্যাস, শক্তি তো বের হলো, কিন্তু সেই শক্তিটা কিভাবে চারদিকে ছড়িয়ে পড়ে, আর এই যে মাটি কাঁপার অনুভূতি, সেটাই বা কিভাবে তৈরি হয়? ব্যাপারটা অনেকটা শান্ত পুকুরে ঢিল ফেলার মতো। ঢিলটা যেখানে পড়ে, সেখান থেকে যেমন ঢেউ চারদিকে ছড়িয়ে যায়, ঠিক সেভাবেই ফোকাস থেকে শক্তিটা তরঙ্গের আকারে চারদিকে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গগুলোকেই বলে সিসমিক ওয়েভ। আর এই সিসমিক ওয়েভগুলোই হলো আসল খেলোয়াড়। এরাই মাটির ভেতর দিয়ে যাওয়ার সময় সবকিছুকে কাঁপিয়ে দেয়। রাস্তাঘাটে ফাটল, বাড়িঘর দুলে ওঠা, সবকিছুর জন্য এরাই দায়ী। তো একটা ভূমিকম্পে ঠিক কতটা শক্তি বের হলো, সেটা মাপার জন্য একটা স্কেল আছে, যাকে বলে ম্যাগনিটিউড। আমরা যে প্রায়ই রিক্টার স্কেলের কথা শুনি, সেটা আসলে এই ম্যাগনিটিউডই পরিমাপ করে। তবে শুধু ম্যাগনিটিউড বেশি হলেই যে অনেক ক্ষতি হবে, তা কিন্তু নয়। ক্ষতিটা আরও কয়েকটা জিনিসের ওপর নির্ভর করে। যেমন ভূমিকম্পের মাত্রা তো বটেই, কিন্তু এপিসেন্টার থেকে জায়গাটা কত দূরে, সেখানকার মাটি নরম না শক্ত, আর বিল্ডিংগুলো কতটা মজবুত করে বানানো হয়েছে, এইসবও খুব গুরুত্বপূর্ণ। তাহলে সব মিলিয়ে পুরো ব্যাপারটা থেকে আমরা কি বুঝতে পারলাম? সবচেয়ে বড় কথা হলো, ভূমিকম্প কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক দুর্ঘটনা নয়। এটা আসলে আমাদের এই জীবন্ত, গতিশীল গ্রহটারই একটা স্বাভাবিক প্রক্রিয়া। এটা প্রমাণ করে যে আমাদের এই পৃথিবীটা স্থির নয়, এটা অনবরত বদলে চলেছে। এটা আমাদের ভাবতে বাধ্য করে, তাই না? যে আমাদের পায়ের নিচে এই শান্ত দেখতে মাটির গভীরে প্রতিনিয়ত আরও কত শক্তিশালী আর অজানা শক্তি কাজ করে চলেছে।